সুপ্রিয় শিক্ষার্থীরা, আমার ঘরে আমার স্কুলের আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। শিক্ষার্থীরা, আমরা এই যে একটি করোনাকালীন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, এই করোনাকালীন সময়ে তোমাদের শিক্ষা ব্যবস্থাটাকে চালিয়ে নেওয়ার জন্য আমাদের এই সকল আয়োজন। শিক্ষার্থীরা, আজকে আমরা প্রবন্ধ রচনা, আমরা আজকে দুটো বিষয়ে প্রবন্ধ রচনা দেখব। যে প্রবন্ধ কি, কিভাবে প্রবন্ধ রচনা করতে হয়, একটি প্রবন্ধ কত সুন্দরভাবে উপস্থাপন করতে হয়, বা এটার জন্যে আরও কি কি আমাদের করা দরকার। স্বাভাবিকভাবে আমরা ছোটবেলা থেকেই প্রবন্ধ লিখে আসছি, কিন্তু তারপরেও আমরা দেখব যে আসলে কোন কোন জায়গাতে আমাদের আরেকটু ডেভেলপমেন্ট করা দরকার বা আরেকটু উন্নয়ন ঘটানো দরকার। শিক্ষার্থীরা, প্রথমে আমরা তাহলে বলছি যে আজকের এই ক্লাসটি থেকে আমরা যে বিষয় দুটো সম্পর্কে শিখব সেটি হচ্ছে প্রবন্ধের সংজ্ঞা ও কাঠামো সম্পর্কে ধারণা লাভ করব, এবং কর্মমুখী শিক্ষা ও শ্রমের মর্যাদা, এই দুটো বিষয়ে কি প্রবন্ধ লিখতে হবে, কিভাবে প্রবন্ধ লিখতে হবে সে বিষয় সম্পর্কে আমরা একটি শিক্ষা লাভ করব। শিক্ষার্থীরা, প্রথমে আমরা দেখে নিচ্ছি প্রবন্ধ কি। প্রবন্ধ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে প্রকৃষ্ট রূপে বন্ধন। এই বন্ধন হচ্ছে ভাব ও ভাষার, অর্থাৎ এই যে প্রকৃষ্ট রূপে যে বন্ধন, এই বন্ধনটা হচ্ছে কিছু ভাবের এবং ভাষার। ভাব সমৃদ্ধ, মননশীল ও যুক্তিনিষ্ঠ গদ্য রচনাকে প্রবন্ধ বলে। তাহলে কি বলছেন এখানে? ভাব সমৃদ্ধ, মননশীল ও যুক্তিনিষ্ঠ গদ্য রচনাকে প্রবন্ধ বলে। আমরা জানি যে প্রবন্ধ সবসময় গদ্যে রচিত হয়। ইংরেজি এসে শব্দটির অর্থ বাংলায় প্রবন্ধ হিসেবে গৃহীত হয়েছে। আমরা ইংরেজিতে একটা শব্দ ব্যবহার করি, এসে। সেই এসে শব্দটাকে আমরা পরিভাষা হিসেবে বাংলা গ্রহণ করেছি প্রবন্ধ শব্দটি। শিক্ষার্থীরা, প্রবন্ধের কাঠামো সম্পর্কে আমরা এবার একটু দেখে নিচ্ছি সংক্ষেপে। একটি প্রবন্ধের সাধারণত তিনটি অংশ থাকে: ভূমিকা, মূল অংশ এবং উপসংহার। শিক্ষার্থীরা, ভূমিকা এবং উপসংহার একটি আরেকটির পরিপূরক, কিন্তু মাঝখানে যে অংশটি থাকছে মূল অংশ, এটাকে আমরা চাইলে আমাদের পছন্দ মতো, আমাদের ইচ্ছে মতো বা বিষয়ের সাথে সাযুজ্য রেখে যতগুলো খুশি আমরা এটাকে ততগুলো পয়েন্টে বিন্যস্ত করতে পারি। শিক্ষার্থীরা, প্রথমে আমরা দেখছি শ্রমের মর্যাদা বিষয়ে একটি রচনা। ভূমিকা বা সূচনা কিভাবে আমরা করছি, এটা খুব আকর্ষণীয় হতে হবে। সবসময় খেয়াল রাখতে হবে যে একটি রচনা বা একটি প্রবন্ধ যখন আমরা লিখব, তখন তার ভূমিকা অংশটা খুব আকর্ষণীয় হতে হবে। কর্মজীবন, সৃষ্টির সমস্ত প্রাণীকেই নিজ নিজ কাজের মাধ্যমে বেঁচে থাকতে হয়। ছোট্ট পিঁপড়ে থেকে শুরু করে বিশাল হাতি পর্যন্ত সবাইকেই পরিশ্রম করতে হয়। পরিশ্রম দ্বারাই মানুষ অন্যান্য প্রাণী থেকে নিজেকে আলাদা করেছে। অর্থাৎ কি? শ্রমী জীবন। পরিশ্রম ছাড়া কিন্তু আসলে কোনোভাবেই আমাদের সার্ভাইভ করা বা টিকে থাকা সম্ভবপর নয়। পরিশ্রমের মাধ্যমে মানুষ নিজের ভাগ্য বদলেছে এবং বহু বছরের শ্রম ও সাধনা দ্বারা পৃথিবীকে সুন্দর ও সমৃদ্ধ করে তুলেছে। বলা যায় মানুষ ও সভ্যতার যাবতীয় অগ্রগতির মূলে রয়েছে পরিশ্রমের অবদান। এই যে একটি সভ্যতা এগিয়ে চলছে বা সভ্যতার যে উত্তরোত্তর যে উন্নয়ন ঘটছে, যে ডেভেলপমেন্ট ঘটছে, সে জায়গাতে কি হচ্ছে? সে জায়গাতে যার মূলে রয়েছে মূলত এই পরিশ্রম বা শ্রমের অবদান। এরপরে আমরা দেখে নিই শ্রম কি। আমরা বলেছি যে মাঝখানে যে অংশটা থাকছে বডি বা মূল অংশ আমরা বলছি, সেটিকে আমরা অনেকগুলো পয়েন্টে ভাগ করব। তো প্রথমে আমরা বলছি শ্রম কি। শ্রমের আবিধানিক অর্থ হচ্ছে মেহনত বা দৈহিক খাটুনি। অর্থাৎ আমরা যে মেহনত করছি, পরিশ্রম করছি, বা আমরা শারীরিকভাবে আমরা যে শ্রমটা দিচ্ছি, যে কাজ করছি, সেটাকে আসলে এখানে বলা হচ্ছে শ্রম। সাধারণত যে কোনো কাজই হলো শ্রম। পরিশ্রম হচ্ছে পৃথিবীতে বেঁচে থাকার সংগ্রামের প্রধান হাতিয়ার। পৃথিবীতে টিকে থাকার জন্য, বেঁচে থাকার জন্য আমাদের যে হাতিয়ার প্রয়োজন, সেই হাতিয়ারের মূল হাতিয়ার হচ্ছে শ্রম। পরিশ্রমের দ্বারাই গড়ে উঠেছে বিশ্ব ও মানব সভ্যতার বিজয় স্তম্ভ। পৃথিবীতে যে সভ্যতা গড়ে উঠেছে, সভ্যতা যে নিদর্শনগুলো আছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এগুলো সবই গড়ে উঠেছে পরিশ্রম দ্বারা। এই পর্যায়ে আমরা আরেকটি বিষয় দেখছি, আরেকটি পয়েন্ট দেখছি, সেটি হচ্ছে শ্রমের শ্রেণী বিভাগ। প্রথমে আমরা দেখলাম শ্রম কি, এবার আমরা দেখছি শ্রমের শ্রেণী বিভাগ। শিক্ষার্থীরা, একটু খেয়াল করো, শ্রম দুই প্রকার। কি হচ্ছে? মানসিক শ্রম ও শারীরিক শ্রম। শিক্ষক, ডাক্তার, বৈজ্ঞানিক, সাংবাদিক, অফিসের কর্মচারী শ্রেণীর মানুষেরা যে ধরনের শ্রম দিয়ে থাকেন সেটিকে বলা হয় মানসিক শ্রম। এবং কি হচ্ছে? আবার কৃষক, শ্রমিক, তাঁতি, জেলে, মজুর শ্রেণীর মানুষের শ্রম হচ্ছে শারীরিক শ্রম। অর্থাৎ যিনি তার শিক্ষার মাধ্যমে তিনি যে বুদ্ধি দিয়ে তিনি যে তার যে কাজগুলো তিনি করছেন, সেটাকে আমরা বলছি মানসিক শ্রম। আর যার হয়তো শিক্ষা আছে কিন্তু হাতে কলমে শিক্ষা, যিনি শারীরিকভাবে শ্রম দিচ্ছেন বা তিনি তার সেই কার্য সম্পাদন করতে
মেধার থেকে তার শারীরিক শ্রমটাকে তিনি প্রাধান্য দিচ্ছেন, সেটাকে আমরা বলছি শারীরিক শ্রম। পেশা বা কাজের ধরন অনুসারে এক এক শ্রেণীর মানুষের পরিশ্রম এক এক ধরনের হয়। প্রত্যেক শ্রেণী পেশার মানুষের শ্রম কিন্তু আলাদা আলাদা রকমের হয়, তবে শ্রম শারীরিক বা মানসিক যাই হোক না কেন, উভয়ের মিলিত পরিশ্রমে গড়ে উঠেছে মানব সভ্যতা। তবে হ্যাঁ, শুধু বুদ্ধি দিয়ে কাজ হয়নি, সেখানে শারীরিক শ্রমের দরকার আছে। আবার হয়তো শুধু শারীরিক শ্রম দিয়েও কাজ হয়নি, সেখানে কিন্তু বুদ্ধিরও দরকার আছে। এবং অর্থাৎ বুদ্ধি এবং শারীরিক শ্রম দুয়ের সম্মিলিত প্রয়াসেই কিন্তু আমাদের এই সভ্যতার যে জয়গান সূচিত হয়েছে, সেটা কিন্তু আমরা বলবো যে তার পেছনে রয়েছে শারীরিক শ্রম এবং মানসিক শ্রম। শ্রমের প্রয়োজনীয়তা, শিক্ষার্থীরা এটা কেন প্রয়োজন সে বিষয় সম্পর্কে আমাদের একটু জানা দরকার, বা এই বিষয় সম্পর্কে আমাদের একটু লেখাও দরকার। শিক্ষার্থীরা এখানে আমরা খেয়াল করছি, তাহলে মানুষ নিজেই নিজের ভাগ্য বিধাতা, তার এই ভাগ্যকে নির্মাণ করতে হয় কঠোর পরিশ্রমের মাধ্যমে। তাই মানব জীবনে পরিশ্রমের প্রয়োজনীয়তা অপরিসীম। কর্মবিমুখ অলস মানুষ কোনোদিন উন্নতি লাভ করতে পারে না। পরিশ্রম ছাড়া জীবনের উন্নতি কল্পনা মাত্র। জীবনে আত্মপ্রতিষ্ঠা লাভ করতে হলে নিরলস পরিশ্রম দরকার। পৃথিবীতে যে জাতি যত বেশি পরিশ্রমী, সে জাতি তত বেশি উন্নত। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে জাতি যত বেশি পরিশ্রমী, সে জাতি তত বেশি উন্নত। অর্থাৎ কি, আমরা আমাদের উৎপাদন ব্যবস্থায় যে যত বেশি শ্রম দিতে পারবো, আমরা তত বেশি উৎপাদন করতে পারবো, বাড়াতে পারবো, এবং সেটা কি হচ্ছে, সেটা আমাদের অর্থনীতির চালিকা শক্তিতে সেটা আমাদের কাজে দিচ্ছে। তো যার ফলে কি হচ্ছে, শ্রমের বিকল্প কিন্তু আসলে কোনো কিছু নাই। তাই ব্যক্তিগত ও জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠিত হতে হলে মানুষকে পরিশ্রম করতে হবে। হ্যাঁ শিক্ষার্থীরা, এখানে আরেকটা বিষয় খুব সুন্দরভাবে উল্লেখ করা হচ্ছে যে ব্যক্তিগতভাবে আমরা যদি আমাদের উন্নয়ন চাই, আমাদের ডেভেলপমেন্ট চাই, এবং জাতীয়ভাবেও যদি আমরা আমাদের উন্নয়ন ডেভেলপমেন্ট চাই, সেটার জন্য কিন্তু শ্রম দিতে হবে। অর্থাৎ ব্যক্তিগতভাবে শ্রম দিলেই সেই শ্রমটা কিন্তু অটোমেটিক চলে যাচ্ছে জাতীয় পর্যায়ে। একমাত্র পরিশ্রমী মানুষের জীবনকে সুন্দর ও সার্থক করে গড়ে তুলতে পারে। অর্থাৎ কি, আমাদের জীবনটাকে সুন্দর এবং সার্থক যদি আমরা করতে চাই, সেই সুন্দর এবং সার্থক জীবন গড়ার পেছনে যে চাবিকাঠিটা রয়েছে, সেই চাবিকাঠিটা হচ্ছে আমাদের পরিশ্রম। শ্রমের মর্যাদা, শিক্ষার্থীরা খুব চমৎকার একটা বিষয় যে আমরা এখন দেখছি মানুষের জন্ম স্রষ্টার অধীন। অর্থাৎ আমরা যে জন্মগ্রহণ করছি সেটা একেবারেই সৃষ্টিকর্তার হাতে। সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আমরা এই মানব জীবন লাভ করেছি, কিন্তু কর্ম মানুষের অধীন। কিন্তু আমি কি কাজ করছি, আমাকে মেধা দেওয়া হয়েছে, আমাকে শারীরিক সক্ষমতা দেওয়া হয়েছে, এখন আমি পৃথিবীতে কি কাজ করব, সেই কাজটি কিন্তু আমি আমার মতো করে করব। জীবন ধারণের তাগিদে মানুষ নানা কর্মে নিয়োজিত হয়। কৃষক ফসল ফলায়, তাঁতি কাপড় বোনে, জেলে মাছ ধরে, শিক্ষক ছাত্র পড়ান, ডাক্তার চিকিৎসা করেন, বিজ্ঞানী আবিষ্কার করেন। এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের তাদের কাজ সম্পর্কে কিন্তু একটু বলা হচ্ছে। এরা প্রত্যেকেই মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছেন। পৃথিবীতে কোনো কাজই ছোট নয়। আর্থসামাজিক পদমর্যাদায় হয়তো সবাই সমান নয়, কিন্তু এদের প্রত্যেকেরই মেধা, মনন, ঘাম ও শ্রমের সভ্যতা এগিয়ে নিয়ে চলেছে। অর্থাৎ এই যে শিক্ষক, ডাক্তার, বিজ্ঞানী একদিকে যেমন আছেন, তারা মানসিকভাবে শ্রম দিয়ে তারা জাতির কল্যাণ সাধন করছে। আর একদিকে আমাদের যে কৃষক আছেন, আমাদের তাঁতি আছেন, আমাদের জেলে আছেন, তারাও কিন্তু আমাদের খাদ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান, এই যে চাহিদাগুলো আছে, সেই চাহিদাগুলো কিন্তু তারা পূরণ করছেন। অর্থাৎ প্রত্যেকের শ্রমের যে মর্যাদা আছে সেটা কিন্তু আমাদেরকে দিতে হবে, এবং সেই শ্রমের মর্যাদাটা যতক্ষণ পর্যন্ত আমরা না দিতে পারবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু আসলে আমাদের কোনো মুক্তির সম্ভাবনাই নাই। তাই সকলের শ্রমের প্রতি আমাদের সমান মর্যাদা ও শ্রদ্ধা থাকা উচিত। উন্নত বিশ্বে কোনো কাজকে তুচ্ছ করা হয় না। যে জাতি পৃথিবীতে উন্নত হয়েছে, আমরা যদি তাদের ইতিহাস খুঁজে দেখি, সেখানে তাদের সকল কাজকেই সমানভাবে মর্যাদা দেওয়া হয়েছে। কে ছোট কাজ করছে, কে বড় কাজ করছে, সেটা কিন্তু কোনো ধর্তব্যের বিষয় নয়। সমাজের প্রতিটি লোক নিজের কাজকে গুরুত্ব দিয়ে করার চেষ্টা করে। তাই চীন, জাপান, কোরিয়া, রাশিয়া, ইংল্যান্ড, আমেরিকা, ফ্রান্স, কানাডা প্রভৃতি মতো দেশ উন্নতির চরম শিখরে উঠেছে। এখানে অনেকগুলো দেশের নাম আছে, আমি আবার পড়ছি। চীন, জাপান, কোরিয়া, রাশিয়া, ইংল্যান্ড, আমেরিকা, ফ্রান্স, কানাডা, এই যে দেশগুলো আছে সবগুলো কিন্তু উন্নত দেশ। এখন যদি তাদের ইতিহাস দেখা যায়, তাহলে দেখবে যে তারা কিন্তু কাজকে ছোট করে দেখেনি, পরিশ্রমকে তারা কিন্তু কখনো ছোট করে দেখেনি। তখন কি বলা হচ্ছে, আমাদের দেশে শারীরিক শ্রমকে বিশেষ মর্যাদার চোখে দেখা হয় না। আমাদের দেশের ক্ষেত্র কিন্তু সম্পূর্ণ ভিন্ন। এখানে যারা শারীরিক শ্রম দিচ্ছে,
কৃষক, জেলে, মাঝি, তাঁতি এই শ্রেণীর লোক যারা আছে তাদেরকে কিন্তু আমরা যথোপযুক্ত সম্মান বা জানাই না, যেটা হচ্ছে আমাদের একেবারেই আমাদের যে ডেভেলপমেন্ট, আমাদের যে উন্নয়ন, সেই উন্নয়নের পিছনে এটা কিন্তু একটা সবচেয়ে বড় অন্তরায়। তার ফলে আজও সুজলা সুফলা শস্য শ্যামলা দেশের অধিবাসী হয়ে আমরা চরম দারিদ্র্যের মধ্যে বাস করি। শিক্ষার্থীরা, খুবই লজ্জার বিষয় কিন্তু একটা, যে সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ বলা হচ্ছে, কিন্তু সেই রকম একটা দেশ যে দেশে সোনা ফলে, প্রতিনিয়ত সোনা ফলছে, সেই দেশে বসবাস করে কি হচ্ছে যে আমরা কিন্তু এখনো দারিদ্র্যের মধ্যে বসবাস করছি। পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। কি বলা হচ্ছে? সৌভাগ্য আকাশ থেকে পড়ে না। আমরা আকাশ থেকে কোনো দৈববাণী হবে না, বা আকাশ থেকে আমাদের ভাগ্যের কিন্তু কোনো চাবিকাঠি নেমে আসবে না। কি বলা হচ্ছে? জীবনের সৌভাগ্য অর্জনের জন্য প্রচুর পরিশ্রম ও নিরন্তর সাধনা করা দরকার। সব মানুষের মধ্যে সুপ্ত প্রতিভা আছে, পরিশ্রমের দ্বারা সেই সুপ্ত প্রতিভাকে জাগিয়ে তুলতে হয়। যে মানুষ কর্মকে জীবনের ব্রত হিসেবে গ্রহণ করেছে, জীবন সংগ্রামে তারই হয়েছে জয়। কর্মের প্রতি নিবেদিত প্রাণ ব্যক্তি জীবনের সফল সৈনিক হতে পারে। কর্মহীন ব্যক্তি সমাজের বোঝা স্বরূপ। কিন্তু পাশাপাশি আরেকটা দিকও রয়েছে, যে ব্যক্তি কোনো কাজ করে না, যার কোনো কাজ নাই, সে কিন্তু সমাজের বোঝা স্বরূপ। অর্থাৎ বিষয়টি হচ্ছে যে আমাদের এই যে উৎপাদন ব্যবস্থা আছে, সেই উৎপাদন ব্যবস্থায় সবাইকে যার যার সাধ্য মতো তার কিন্তু একটা কন্ট্রিবিউশন থাকতে হবে। অন্যদিকে শ্রমশীলতায় মানব জীবনের সৌভাগ্যের চাবিকাঠি। আমাদের জীবনে উন্নতি করতে হলে, জীবনে সুখী হতে হলে পরিশ্রমের বিকল্প নেই। জীবনের যে উন্নতি যদি আমরা করতে যাই, আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে যদি আমরা পৌঁছতে যাই, এবং তাহলে কি হচ্ছে, পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নাই। তাহলে এই বিষয়গুলো, এই কথাগুলো গুছিয়ে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। আমরা চলে আসি উপসংহারে। উপসংহার হবে ঠিক আমরা যেমন ভূমিকা লিখেছি বা আমরা প্রারম্ভিক কিছু কথা লিখেছি, সেই কথারই একটা রিফ্লেকশন বা টোটাল যে প্রবন্ধটা আমরা রচনা করছি, যে বিষয়গুলো এখানে আমরা উল্লেখ করছি, সবকিছু মিলিয়ে এখানে একটা চমৎকার একটা রসায়ন হতে হবে। সেটি কেমন? পরিশ্রম শুধু সৌভাগ্যের নিয়ন্ত্রক নয়, সভ্যতা বিকাশেরও সহায়ক। মানব সভ্যতার উন্নতি অগ্রগতিতে শ্রমের অবদান অনস্বীকার্য। আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নাগরিক। সোনার বাংলা গড়ার স্বপ্ন ও সাধনা আমাদের, তাই কোনো প্রকার শ্রম থেকে আমাদের মুখ ফিরিয়ে থাকলে চলবে না। শ্রমের বিজয় রথে চড়ে আমাদের উন্নত সভ্যতার সিংহদ্বারে পৌঁছাতে হবে। একটা আশাবাদ এখানে ব্যক্ত করা হচ্ছে। শিক্ষার্থীরা খেয়াল করো, শেষ বাক্যটা আমি আবার বলছি। শ্রমে বিজয় রথে চড়ে আমাদের উন্নত সভ্যতার সিংহদ্বারে পৌঁছাতে হবে। অর্থাৎ কি, কাজের মধ্য দিয়ে, পরিশ্রমের মধ্য দিয়ে কিন্তু আমাদেরকে উন্নত সভ্যতার যে দুয়ার আছে, যে দুয়ারটা আমরা খুলতে পারছি না, সেখানে আমাদেরকে যেতে হবে এবং সেই দুয়ারটি আমাদেরকে খুলতে হবে। সেটি হচ্ছে এই পরিশ্রমের মধ্য দিয়েই। শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা আরো একটি রচনা, আরো একটি প্রবন্ধ নিয়ে আমরা কথা বলবো। সেটি হচ্ছে কর্মমুখী শিক্ষা। তাহলে আমরা দেখি যে কর্মমুখী শিক্ষা বিষয়ে আসলে আমরা কিভাবে একটি প্রবন্ধ, আদর্শ প্রবন্ধ আমরা রচনা করতে পারবো। প্রথমে একটা ভূমিকা বা সূচনা থাকছে, আমরা সেটি একটু দেখে নিই। শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া জীবন অপূর্ণ, কিন্তু যে শিক্ষা বাস্তব জীবনে কাজে লাগে না, সে শিক্ষা অর্থহীন। আমি একটা শিক্ষা গ্রহণ করেছি, যে শিক্ষাটা আমার কোনো কাজে লাগছে না, তাহলে কি সেটা কিন্তু আমার কাছে অর্থহীন। অর্থাৎ শিক্ষা, যে শিক্ষাটা আমরা গ্রহণ করছি, সেই শিক্ষাটা যদি মানব সভ্যতার সংস্কৃতিতে বা দেশের যে অর্থনীতির যে চালিকা শক্তি আছে, সেখানে যদি আমি সেই শিক্ষাটাকে কাজে লাগাতে না পারি, তাহলে কিন্তু সেই শিক্ষা আসলে অর্থহীন। এ ধরনের শিক্ষায় পরিবার, সমাজ ও রাষ্ট্রের বোঝা বাড়ে। তাই জীবনভিত্তিক শিক্ষায় প্রকৃত শিক্ষা। আর জীবনের সাথে সম্পৃক্ত যে শিক্ষা, সেটি কর্মমুখী শিক্ষা। একমাত্র কর্মমুখী শিক্ষাই হচ্ছে আমাদের বাস্তব জীবনের সহায়ক। তাহলে কি হচ্ছে? বাস্তব জীবনের সহায়ক হচ্ছে কর্মমুখী শিক্ষা, অর্থাৎ হাতে কলমে যে শিক্ষা আমরা শিখছি। কর্মমুখী শিক্ষা কি? কর্মমুখী শিক্ষা কি, সে বিষয় সম্পর্কে আমাদেরকে একটু লিখতেই হচ্ছে। কর্মমুখী শিক্ষা হচ্ছে একজন ব্যক্তিকে তার আত্মপ্রতিষ্ঠায় সহায়তা করার লক্ষ্যে বিশেষ কোনো কর্মে প্রশিক্ষিত করে তোলা। অর্থাৎ যে শিক্ষা ব্যবস্থায় মানুষ কোনো একটি বিষয়ে হাতে কলমে শিক্ষা লাভ করে এবং শিক্ষা শেষে জীবিকা অর্জনের যোগ্যতা অর্জন করে, তাকে কর্মমুখী শিক্ষা বলে। কর্মমুখী শিক্ষাকে কারিগরি বা বৃত্তিমূলক শিক্ষাও বলা হয়ে থাকে। শিক্ষার্থীরা, তাহলে কি হচ্ছে? কর্মমুখী শিক্ষাকে কারিগরি শিক্ষা বা বৃত্তিমূলক শিক্ষা, অর্থাৎ হাতে কলমে শিক্ষা। আমি আবারও বলছি যে হাতে কলমে যে শিক্ষা, প্র্যাকটিক্যালি আমরা যে বিষয়গুলো শিখছি, সেই শিক্ষাটাই হচ্ছে কর্মমুখী শিক্ষা। কর্মমুখী শিক্ষার প্রকারভেদ, এটা নানাভাবে, নানা ভাগে এটা বিভক্ত। আমরা একটু দেখে আসি সেটা কেমন। কর্মমুখী শিক্ষা যান্ত্রিক শিক্ষা নয়,
জীবনমুখী শিক্ষার পরিমণ্ডলেই তার অবস্থান। তাই পরিপূর্ণ ও সামগ্রিক জীবনবোধের আলোকে কর্মমুখী শিক্ষা দুই ভাগে বিভক্ত। আমি আবার বলছি, পরিপূর্ণ ও সামগ্রিক জীবনবোধের আলোকে কর্মমুখী শিক্ষাকে দুই ভাগে ভাগ করা হচ্ছে। একটি হলো উচ্চতর কর্মমুখী শিক্ষা। এটিতে যারা বিজ্ঞান বিষয়ে পারদর্শী তারা বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, কৃষিবিদ ইত্যাদি স্বাধীন পেশা গ্রহণ করতে পারে, চাকরির আশায় বসে থাকতে হয় না। আরেকটি হলো সাধারণ কর্মমুখী শিক্ষা। এর জন্য কলেজ বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষার প্রয়োজন হয় না, প্রাথমিক বা মাধ্যমিক শিক্ষায় যথেষ্ট। সাধারণ কর্মমুখী শিক্ষার মধ্যে পড়ে কামার, কুমার, তাঁতি, দর্জি, কলকারখানার কারিগর, মোটরগাড়ি মেরামত, ঘড়ি, রেডিও, টিভি, ফ্রিজ মেরামত, ছাপাখানা ও বাধাইয়ের কাজ, চামড়ার কাজ, গ্রাফিক্স আর্টস, ইলেকট্রিক মিস্ত্রি, কাঠ মিস্ত্রি, রাজমিস্ত্রি, মৎস্য চাষ, হাঁস মুরগি পালন, নার্সারি, ধাত্রীবিদ্যা ইত্যাদি। শিক্ষার্থীরা, লম্বা একটা তালিকা এখানে দেয়া হয়েছে। তাহলে কি এর যে কোনো একটা বিষয়ে যার যে জায়গাতে আগ্রহ আছে, একজন যদি মনে করে যে আমি মাছের চাষ শিখব, একজন মুরগি পালন শিখবে, একজন হাঁস পালন শিখবে, একজন হয়তো বই বাঁধাইয়ের কাজ শিখবে, একজন চামড়ার কাজ শিখবে। অর্থাৎ যদি সংক্ষেপে আমরা বলতে যাই যে একেবারেই কুটিরে বসে বা ছোট্ট পরিসরে আমরা যে কাজগুলো করতে পারি সেই শিক্ষাই হচ্ছে কিন্তু এই তালিকার মধ্যে পড়ছে। এই শিক্ষায় শিক্ষিত হলে কারোরই বেঁচে থাকার জন্য ভাবতে হয় না। অর্থাৎ কি, একটা কাজ আমি করব, সেই কাজটি আমি শিখে নিলাম, কত সুন্দরভাবে কত সুচারুভাবে সেই কাজটি সম্পন্ন করা যায়। অর্থাৎ এই বিষয়টা কিন্তু এই রচনাটি লিখতে গেলে, কর্মমুখী রচনা লিখতে গেলে কিন্তু এই বিষয়টা থাকতেই হবে, এবং এই বর্ণনাটা আমাদেরকে কিন্তু বা শ্রেণী বিভাগগুলো কিন্তু আমাদেরকে উল্লেখ করতেই হবে এবং দেখাতেই হবে। কর্মমুখী শিক্ষার প্রয়োজনীয়তা, এটা কেন প্রয়োজন? নিশ্চয়ই এই পয়েন্টটা অবধারিত, এটা আসবেই, এটা দিতেই হবে। মানুষের মেধা ও মননকে বিকশিত করার জন্য প্রয়োজন শিক্ষার, তাই মানুষকে সেই শিক্ষায় গ্রহণ করা উচিত। যে শিক্ষা তার অর্থনৈতিক ও সামাজিক জীবনধারার উন্নয়নে কার্যকরী ভূমিকা রাখতে সক্ষম হয়। বাংলাদেশের অশিক্ষা ও অপরিকল্পিত পুঁথিগত শিক্ষা ব্যবস্থার কারণে প্রায় 1.5 কোটি লোক কর্মহীন। এ দুরবস্থা থেকে মুক্তি পেতে পরিকল্পিত ও বৈজ্ঞানিক উপায়ে জীবন সম্পৃক্ত, উপার্জনক্ষম কর্মমুখী শিক্ষা ব্যবস্থা প্রবর্তন জরুরি। কর্মমুখী শিক্ষা আত্মকর্মসংস্থানের নানা সুযোগ সৃষ্টি করে, ব্যক্তিকে স্বাবলম্বী করে তোলে। এ শিক্ষা ব্যক্তি ও দেশের বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি দেয়, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে সক্রিয় ভূমিকা পালন করে। কর্মমুখী শিক্ষায় দক্ষ জনশক্তিকে আমরা বিদেশে পাঠিয়ে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের দেশেও কর্মমুখী শিক্ষা ব্যবস্থাকে শিল্প, বিজ্ঞান, কারিগরি উন্নয়ন ও অগ্রগতি সাধনে উপযোগী করে তোলা অনিবার্যভাবে প্রয়োজনীয় হয়ে উঠেছে। তাহলে শিক্ষার্থীরা, এখানে যে বিষয়টি বলা হচ্ছে যে আমাদের দেশের যে অর্থনৈতিক উন্নয়ন বা সার্বিক উন্নয়নে এই কর্মমুখী শিক্ষার প্রবর্তন করা খুবই জরুরি, বিশেষত আমাদের দেশের মতো দেশে যেখানে প্রচুর জনসংখ্যা এবং তাদের হাতে ওই অর্থে আসলে বিশেষ কোনো কাজ নাই। তো তাদেরকে কি করতে হবে? তাদের প্রত্যেকেই কিন্তু নিজের ক্ষেত্র থেকে, নিজের জায়গা থেকে তারা যদি একটা ছোট ছোট কাজ শুরু করে, চাকরির আশায় বসে না থেকে, তাহলে কিন্তু দেশের একটা সার্বিক যে উন্নয়ন সেটা কিন্তু সাধিত হয়। কর্মমুখী শিক্ষার প্রসার, কিভাবে কর্মমুখী শিক্ষা প্রসার হতে পারে আমাদের সাধারণ মানুষের মধ্যে, এটি কিভাবে আমরা ছড়িয়ে দিতে পারি সে বিষয় সম্পর্কে এখানে লেখা হবে। কর্মমুখী শিক্ষার গুরুত্ব আজ সর্বত্র স্বীকৃত। এর মাধ্যমে হাতে কলমে শিক্ষা গ্রহণ করে শিক্ষার্থীরা পেশাগত কাজের যোগ্যতা অর্জন করে এবং দক্ষ কর্মী হিসেবে কর্মক্ষেত্রে যোগ দেয়। একটা ট্রেনিং যদি থাকে তাহলে কিন্তু সে কি হচ্ছে, সে বিষয়ে একটা পারদর্শিতা অর্জন করছে। কর্মমুখী শিক্ষা প্রসার ও উৎকর্ষ সাধনে বিনা কোনো জাতির কৃষি, শিল্প, কলকারখানা, অন্যান্য উৎপাদন এবং কারিগরি ক্ষেত্রে উন্নতি সম্ভব নয়। বাংলাদেশে কর্মমুখী শিক্ষার ক্ষেত্রে ক্রমশ সম্প্রসারিত হচ্ছে। দেশে প্রকৌশল, বিজ্ঞান ও প্রযুক্তি এবং কৃষি বিশ্ববিদ্যালয়, পলিটেকনিক ও ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট, লেদার ও টেক্সটাইল টেকনোলজি কলেজ, গ্রাফিক্স আর্টস কলেজ ইত্যাদি প্রতিষ্ঠিত হয়েছে। এগুলো কর্মমুখী শিক্ষা প্রসারে ভূমিকা রাখছে, কিন্তু প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল। তাই আমাদের দেশের সরকার ও জনগণের সক্রিয় প্রচেষ্টায় আরও অনেক কর্মমুখী শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা দরকার। বর্তমানে মাধ্যমিক স্তরে কর্মমুখী শিক্ষা প্রসারের ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে স্কুল ও মাদ্রাসায় নবম ও দশম শ্রেণীতে বেসিক ট্রেড কোর্স চালু, কৃষিবিজ্ঞান, শিল্প, সমাজকল্যাণ, গার্হস্থ্য বিজ্ঞান বিষয় হিসেবে অন্তর্ভুক্ত, পলিটেকনিক ইনস্টিটিউটে ডাবল শিফট
চালু ইত্যাদি উল্লেখযোগ্য। শিক্ষার্থীরা শুধু স্কুল কলেজের মধ্যে সীমাবদ্ধ নয়, তাহলে কর্মমুখী শিক্ষার প্রসার এখন মাদ্রাসাতেও হচ্ছে, অর্থাৎ সেখানেও কিন্তু এই কর্মমুখী শিক্ষা সম্পর্কে কিন্তু তাদেরকে পড়ানো হচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে পলিটেকনিক ইনস্টিটিউটে ডাবল শিফট চালু হয়েছে, এটা সত্যি একটা আশাব্যঞ্জক। শেষ করছি আমরা উপসংহার দিয়ে। উপসংহারটা আমরা একটু দেখে নিচ্ছি। বাংলাদেশে বিপুল জনসংখ্যার দেশ, কর্মমুখী শিক্ষার মাধ্যমে এই জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করা সম্ভব। দক্ষ জনশক্তি দেশের সম্পদ, উন্নয়নের মূল চাবিকাঠি। তাই আমাদের দেশে অত্যন্ত গুরুত্বের সাথে ব্যাপকভাবে কর্মমুখী শিক্ষার প্রসার ঘটানো দরকার। তাহলে ভূমিকাতে যে বিষয়টি লেখা ছিল ঠিক সেই বিষয়টির সাথে সাযুজ্য রেখে আমরা উপসংহারটি লিখলাম, অর্থাৎ এখানে আমাদেরকে একটা আশাব্যঞ্জক একটা কথা আমাদেরকে লিখতে হবে বা মন্তব্যধর্মী একটা বিষয় আমাদেরকে এখানে লিখতে হবে। তো শিক্ষার্থীরা, আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। এই ক্লাস থেকে তাহলে আমরা অন্তত দুটো বিষয়ে আমরা সুন্দরভাবে প্রবন্ধ উপস্থাপন করতে শিখব। একটি হচ্ছে শ্রমের মর্যাদা, আরেকটি হচ্ছে কর্মমুখী শিক্ষা। শিক্ষার্থীরা, এই ক্লাসের প্রেক্ষিতে তোমাদের ছোট্ট একটু বাড়ির কাজ দিচ্ছি। বাড়ির কাজ হচ্ছে বাংলা নববর্ষ বিষয়ে একটি প্রবন্ধ রচনা করবে। এটি তোমাদের বিষয় খাতায় লিখে রাখবে এবং তারপর যখন স্কুল খুলবে তখন তোমরা তোমাদের বিষয় শিক্ষককে খাতাটি দেখাবে, তিনি এটি মূল্যায়ন করবেন। শিক্ষার্থীরা, ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। ধন্যবাদ সবাইকে।